এসডিএমটি আই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রামায়ণ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের দিন রামায়ণের জন্মকথা কিছুটা পড়েছি। আমি ভেবেছিলাম আজকে রামায়ণের বিভিন্ন প্রাদেশিক ভার্সন নিয়ে আলোচনা করব, কিন্তু দেখা গেল যে আমাদের রামায়ণের জন্মকথার পরে রাজা দশরথের পুত্র লাভের যে আকাঙ্ক্ষা, সেই সম্পর্কে আমরা এর আগের দিন বলেছিলাম। তারই একটা পর্ব হিসেবে আমরা করছি কি, আজকে রামের জন্মকথা এই সম্পর্কে একটুখানি আলোচনা করে দিচ্ছি। আমরা গত পর্বে দেখেছি যে রাজা দশরথ তিনি বেদজ্ঞ, ধর্মপরায়ণ, সত্যবাদী, তিনি রাজর্ষি। তার দুঃখের অন্যতম প্রধান কারণ হলো তিনি এখনো অপুত্রক। তার বংশের উত্তরাধিকারী হিসেবে তাকে তিনি রেখে যাবেন। এই নিয়ে রাজা দশরথের মনে যে দুঃসহ যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণার নিবারণের জন্য তিনি একবার তার সভাসদদের ডেকে পাঠালেন। সভাসদেরা এলেন, তাদের মধ্যে অনেক প্রাজ্ঞ ব্যক্তি আছেন, সুমন্ত্রণাদাতা আছেন। তারা রাজা দশরথকে বললেন, অশ্বমেধ যজ্ঞ যদি আপনি আয়োজন করেন তাহলে হয়তো এই সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। আর সেই অশ্বমেধ যজ্ঞের পৌরোহিত্য করার জন্য আপনি ঋষ্যসিংহ মুনিকে আহ্বান করুন। রাজা দশরথ ভাবলেন এবং তাকেই শিরোধার্য করে অশ্বমেধ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করলেন। তবে ঋষ্যসিংহ, তাকে কোথায় পাওয়া যাবে? ঋষ্যসিংহই বা কে? কি অদ্ভুত ভাগ্যের পরিহাস! ঋষ্যসিংহ তার জামাতা, তিনি সেটা জানতেনই না। কারণ ছোটবেলায় ঋষ্যসিংহ যেমন একদিকে বেড়ে উঠেছেন, ঠিক তেমনি শান্তা লোমপাদে গৃহে বড় হয়ে উঠছিল। আমরা প্রথমে ঋষ্যসিংহ মুনিকে চিনে নেব, তারপর শান্তার সঙ্গে ঋষ্যসিংহ মুনির সম্পর্কটা কি সেটা জানব, তারপর অশ্বমেধ যজ্ঞে আসবো। প্রথমে আমরা দেখি যে ঋষ্যসিংহ মুনিকে, বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যসিংহ। ঋষ্যসিংহ মুনির পুত্র হওয়ার জন্যে তিনি তপবনেই, বিভাণ্ডক মুনির তপবনে বড় হচ্ছিলেন। এই বিভাণ্ডক মুনির তপবনে আরো আশ্রম বালকদের সঙ্গে তিনি বেদ পাঠ করছেন, তিনি তপশ্চর্যা শিখছেন, তিনি পিতার সেবা করা শিখছেন। জন্ম থেকেই তিনি এই তপবনে প্রকৃতির মাঝে বড় হচ্ছেন। তবে যে ঘাটতিটা তার চরিত্রে দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে সাধারণভাবে সংসার সম্পর্কে, পরিবার সম্পর্কে, সমাজ সম্পর্কে তিনি একেবারে অনভিজ্ঞ ছিলেন।
এক সময় কি হলো, অঙ্গদেশে অনাবৃষ্টি হলো, প্রজাদের দুর্দশার সীমা রইল না। সেই অঙ্গদেশে রাজা ছিলেন লোমপাদ, যিনি আবার অযোধ্যার রাজা দশরথের বন্ধুস্থানীয় ছিলেন। লোমপাদ তার প্রজাদের দুঃখ দুর্দশার কথা দেখে শুনে নিজে খুব দুঃখিত হলেন এবং তিনি তার পরামর্শদাতাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা উপায় কিভাবে বের করা যায় সেই সম্পর্কে তিনি আলোচনা করলেন। দেখা গেল সেই সভার যারা প্রজ্ঞাবান তারা সমাধানের সূত্র হিসেবে বললেন যে ঋষ্যসিংহ মুনিকে রাজ্যে নিয়ে আসতে হবে, আর ঋষ্যসিংহ মুনি রাজ্যে এলে সম্ভবত এই সমস্যার সমাধান হতে পারে। বেশ, কিভাবে ঋষ্যসিংহ মুনিকে আনা যায়? বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যসিংহ তখনও পর্যন্ত সংসার সম্পর্কে অনভিজ্ঞ। বিভাণ্ডক তার রাজ্যের সুন্দরী যারা তাদের তিনি ওই বিভাণ্ডক মুনির তপবনের কাছাকাছি অঞ্চলে গিয়ে আস্তানা গাড়তে পারবেন। এইবার বিকেলবেলা যখন ঋষ্যসিংহ মুনি পদচারণার জন্য বেরিয়েছেন, তার সঙ্গে ওই সুন্দরী কন্যাদের দেখা হল। ঋষ্যসিংহ মুনিকে তারা জিজ্ঞাসা করলেন তিনি কে? মুগ্ধ ঋষ্যসিংহ তিনি বললেন, পিতা বিভাণ্ডক তস্মাকং তস্যায়ং সুতৌরসঃ ঋষ্যসিংহ ইতি খ্যাতং নাম কর্ম চ মে ভুরি। আমি আরেকবার বলছি, মানেটা বলছি। পিতা বিম্বাডক অস্মাকং তস্যায়ং সুতৌ ঔরসঃ ঋষ্যসিংহ ইতি খ্যাতং নাম কর্ম চ মে ভুবি। ইহাশ্রম পদ अस्माकं সমীপে শুভদর্শনঃ করিষ্যেব যত্র পূজাং বৈ সর্বেষাং বিধিপূর্বকম। আমার বাবা বিভাণ্ডক, আমি তার ঔরস পুত্র, আমার নাম ঋষ্যসিংহ। আমার কর্ম তপস্যাধন, এই কথা সকলেরই জ্ঞাত আছে, সবাই জ্ঞাত আছেন। হে শুভদর্শনগণ, আমাদের কাছেই তপবন, আপনারা যদি আসেন আমরা যথাবিধি আপনাদের সৎকার করতে পারি। ঋষি কুমারের কথা শুনে সেই সুন্দরী কন্যারা তপবনের আশ্রমে গেলেন। তারা আশ্রমে এলে ঋষি কুমার তাদের সমাদর করে বললেন, এই অর্ঘ্য, এই পাদ্য, এই আমাদের ফলমূল। তারা অতি উৎসুক হয়ে ঋষ্যসিংহের পুজো নিলেন, কিন্তু পাছে বিভাণ্ডক মুনি চলে আসেন তাই তাড়াতাড়ি করছিলেন। তারা চলে গেলেন। তারা চলে যাওয়ার আগে বললেন, অস্মাকয়পি মুখানি ফলানি ইমানি হে দ্বিজ গৃহান বিপ্রভদ্রন্তে ভক্ষয়স্য চমাচিরম
ততস্তস্ত সমালিঙ্গ সর্বাহর্ষ সমন্বিতাঃ মোদকান প্রদুস্তস্মৈ ভক্ষাংস্য বিবিধান শুভান। অর্থাৎ আমাদেরও উত্তম ফল দিয়ে আপনাকে পুজো করার সুযোগ দিন। ঋষ্যশৃঙ্গ তারা চলে গেলেন। ঋষ্যশৃঙ্গ তাদের বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। যেখানে তাদের দেখা হয়েছিল সেখানে পরদিন আবার গেলেন। তারা আনন্দিত হয়ে বললেন, সৌম্য, আমাদের আশ্রমে চলুন, সেখানে আশ্চর্য রকমের ফলমূল পাবেন। ঋষ্যশৃঙ্গ আনন্দের সঙ্গে তাদের সঙ্গে গেলেন এবং তারা তাকে সঙ্গে নিয়ে নগরাভিমুখে যাত্রা করল। ঋষ্যশৃঙ্গ অঙ্গরাজ্যে আসার সঙ্গে সঙ্গে প্রচুর বর্ষণ আরম্ভ হলো। রাজা লোমপাদ ভূমিতে মস্তক স্পর্শ করে ঋষ্যশৃঙ্গকে প্রণাম করলেন এবং অর্ঘ্যাদি দিয়ে যথোচিত সৎকার করলেন। তারপর তার অন্তঃপুরে নিজ কন্যা শান্তাকে সম্প্রদান করলেন। সুতরাং ঋষ্যশৃঙ্গ হলেনই দশরথের জামাতা। এইবার দশরথ যখন লোমপাদকে গিয়ে বললেন যে ঋষ্যশৃঙ্গকে আমার অশ্বমেধ যজ্ঞের আবার বসন্তকাল এলো, দশরথ মহর্ষি বশিষ্ঠকে বললেন, হে মণিবর, আপনি যথাবিধি আমার যজ্ঞ সম্পাদন করুন, যাতে যজ্ঞের কোনো অঙ্গে বিঘ্ন না ঘটে তার বিধান করুন। আপনি আমার বন্ধু, আপনি আমার পরম গুরু, এই আরাধ্য যজ্ঞের ভার আমি আপনাকেই দিলাম। রাজাকে আশ্বস্ত করে বশিষ্ঠ স্থপতি, শিল্পকার, সূত্রধর, খনক, গণক, নট, নর্তক, শাস্ত্রজ্ঞ, ব্রাহ্মণ সবাইকে ডেকে আনলেন। এনে বললেন, তোমরা রাজে আর আদেশ অনুসারে যজ্ঞ কর্ম নির্বাহ করো। অনেক ইট এনে রাজা, ব্রাহ্মণ, পৌরজন, বিদেশি প্রভৃতি অতিথি অভ্যাগণের জন্য অতিথিশালা নির্মাণ কর। বশিষ্ঠের আদেশ শুনে সকলে তাকে জানালেন যে রাজার আজ্ঞা পালনে কোনো ত্রুটি হবে না। তখন বশিষ্ঠ সুমন্ত্রকে ডেকে বললেন, পৃথিবীতে যত ধার্মিক রাজা আছেন তাদের নিমন্ত্রণ করো। যেমন মিথিলাধিপতি জনক, কাশীপতি, সপুত্র রাজশ্বশুর কেকেয়রাজ, রাজার বয়স্য অঙ্গেশ্বর, লোমপাদ, কৌশলরাজ, মগধরাজ প্রভৃতি। সুমন্ত্র বশিষ্ঠের উপদেশ অনুসারে নিমন্ত্রণের ব্যবস্থা করলেন। কয়েকদিন পরে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে এই রাজারা বহু ধনরত্ন নিয়ে অযোধ্যায় উপস্থিত হলেন। বশিষ্ঠ তাদের যথোচিত সম্বর্ধনা জ্ঞাপন করলেন, সম্বর্ধনার ব্যবস্থা করলেন। যে যজ্ঞাশ্ব 1 বছর পূর্বে ছাড়া হয়েছিল তা ফিরে এলো। বশিষ্ঠ এবং অন্যান্য যে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত বর্গ ছিলেন ঋষ্যশৃঙ্গকে পূর্ববর্তী করে শাস্ত্রানুসারে যজ্ঞের সমস্ত কর্ম সম্পাদন করলেন।
যজ্ঞস্থলে ব্রাহ্মণ, দাস, তপস্বী ও শ্রমণগণ এবং বৃদ্ধ, ব্যাধিগ্রস্ত স্ত্রী, বালকেরা তারা আহার করতে লাগলো। প্রতিদিন পর্বত আকারে বহু অন্নকূট সজ্জিত হলো। যজ্ঞস্থলে বিভিন্ন কাষ্ঠ নির্মিত বস্ত্র, স্বর্ণালঙ্কারে ভূষিত 21টি যুগ ছিল। শিল্পকর্মকুশল ব্রাহ্মণরা ইট দিয়ে কুণ্ড নির্মাণ করে তাতে স্বর্ণপক্ষ গরুকাকার অগ্নি স্থাপন করলেন। দেবতাদের উদ্দেশ্যে যে সকল পশু, উরগ, পক্ষী, অশ্ব, জলচর সংগৃহীত ছিল সমস্তই যথাশাস্ত্র বধ করা হলো। যুবকাষ্টে 300 পশু, রাজা দশরথের একটি উৎকৃষ্ট অশ্ববদ্ধ ছিল। শ্রৌতকর্মে নিপুণ ঋত্বিকরা অশ্বের বসা নিয়ে যথাশাস্ত্র হোম করলেন। রাজা দশরথ সেই বসার ধূম আঘ্রাণ করলেন। 16 জন ঋত্বিক অশ্বের সমস্ত অঙ্গ অগ্নিতে আহুতি দিলেন। যজ্ঞ সমাপ্ত হলো। ব্রাহ্মণেরা দশরথকে আশীর্বাদ করলেন। এখানে একটা কথা বলার আছে। বাল্মীকি যখন রামায়ণ রচনা করছেন, স্বভাবতই সেই সময়ে সমাজ ব্যবস্থা, সেই সময়ে ধর্মীয় প্রথা, সেই বিবরণ তিনি দিয়েছেন। আমরা যদি আজকের সঙ্গে তুলনা করে বিচার করি তাহলে আমরা কিছুটা নিশ্চয়ই ভুল করব। আজকের যে ধর্মীয় প্রথা আর তখনকার যে ধর্মীয় প্রথা, এই দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য হয়ে গেছে। সুতরাং আমরা শুধুমাত্র রামায়ণের এখানে পাঠটুকু পড়লাম, বিশ্লেষণটুকু তোলা রইল। আমাদের এই পাঠ থেকে আমরা কিন্তু একথা কখনোই বলতে চাইছি না যে আজকের যুগেও এই ধরনের ধর্মীয় প্রথার প্রয়োজন আছে। আমি যে কথা বলতে চাইছি সেটা হলো এই যে রামায়ণ পাঠ করে আমরা সেই সময়কার সামাজিক, ধর্মীয় সমস্তটাই আমরা ধরে নিতে পারি, মানে দেখে নিতে পারছি, আলোচনার মধ্যে আনতে পারছি। যাই হোক, এই সময় দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, ভগবান, রাক্ষস রাবণ আপনার প্রসাদে, আপনার আশীর্বাদে বলদৃপ্ত হয়ে আমাদের পীড়ন করছে। সে যাতে বিনষ্ট হয় তার উপায় নির্দেশ করুন। ব্রহ্মা উত্তর দিলেন, রাবণ আমার কাছে বর চেয়েছিল যাতে গন্ধর্ব, যক্ষ, রাক্ষসের হাতে তার মরণ না হয়। আমি তাকে সেই বর দিয়েছি। সে অবজ্ঞাবশে মানুষের নাম করেনি, সেই মানুষই তাকে বধ করবে। এমন সময় শঙ্খচক্র, গদা, পদ্ম ধারিণী গরুর বাহন বিষ্ণু সেখানে এলেন। দেবগণ তাদের স্তব করে বললেন তাকে, বিষ্ণু, লোকহিত কামনায় আমরা তোমাকে একটি কার্যের ভার দেব। কি কাজ? অযোধ্যাধিপতি দশরথের 3 মহিষী আছেন। তুমি 4 অংশে বিভক্ত হয়ে সেই 3 মহিষীর গর্ভে জন্মগ্রহণ করো এবং মনুষ্যরূপে অবতীর্ণ হয়ে দেবতার অবদ্ধ রাবণকে বধ করো। সেই রাক্ষস
সকলের ওপর অত্যাচার করছে, তার নিধনের জন্যে আমরা তোমার শরণাপন্ন হয়েছি। বিষ্ণু বললেন, ভীত হয়েও না, আমি রাবণকে সব অংশে সংহার করব। যোগাগ্নি থেকে উত্থিত এক ব্যক্তি দশরথকে বললেন, আমি প্রজাপতি প্রেরিত পুরুষ, মহারাজ এই দেবনির্মিত সন্তানদায়ক পায়স আপনার পত্নীদের খেতে দিন। দশরথ সেই দেবদত্ত হিরণ্ময় পাত্র মস্তকে গ্রহণ করলেন এবং অন্তঃপুরে এসে পায়সের অর্ধাংশ কৌশল্যাকে দিলেন, অবশিষ্ট অর্ধেকের অর্ধাংশ সুমিত্রাকে দিলেন, অবশিষ্টের অর্ধ কইকেয়ীকে দিয়ে মনে মনে বিবেচনার পর শেষ অংশ আবার সুমিত্রাকেই দিলেন। 3 মহিষী সেই পায়স খেয়ে গর্ভধারণ করলেন। বিষ্ণু দশরথের পুত্রত্ব স্বীকার করলে ব্রহ্মাদেবগণকে বললেন, তোমরা বিষ্ণুর সহায় স্বরূপ বহু বীজ সৃষ্টি করো। ঋক্ষরাজ জাম্ববান পূর্বেই আমার মুখ থেকে উৎপন্ন হয়েছে। এখন তোমরা গন্ধর্বী, যক্ষী, মুখ্য অপ্সরা, বিদ্যাধরী, কিন্নরী ও বানরীদের গর্ভে পরাক্রান্ত বানর সকল উৎপাদন করো। ব্রহ্মার আদেশে দেবগণ এবং ঋষি সিদ্ধ, বিদ্যাধর, যজ্ঞ, যক্ষ প্রভৃতি বানর সৃষ্টি করতে লাগলেন। ইন্দ্র বালিকে, সূর্য সুগ্রীবকে, বৃহস্পতি তারককে, কুবের গন্ধমাদনকে, বিশ্বকর্মা নলকে, অগ্নি নীলকে, অশ্বিনী কুমারদ্বয় মহিন্দ্র দ্বিবিদকে, বরুণ সুসেনকে এবং পর্জন্য সরবকে সৃষ্টি করলেন। বজ্রতুল্য দৃঢ়কায়, গরুর তুল্য বেগবান বানরগণের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান ও বলবান হনুমানকে বায়ু উৎপাদন করলেন। অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হলো। নিমন্ত্রিত রাজারা, অন্যান্য অতিথি এবং সপত্নী কৃষ্ণসিংহ নিজ নিজ দেশে ফিরে গেলেন। 12 মাস পূর্ণ হলে কৌশল্যা চৈত্রের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে রামকে প্রসব করলেন এবং তারপর কইকেয়ী পুষ্যা নক্ষত্রে ভরতকে এবং সুমিত্রা অশ্লেষা নক্ষত্রে লক্ষণ ও শত্রুঘ্নকে প্রসব করলেন। গন্ধর্বগণ মধুর সঙ্গীত এবং অপ্সরা সকল নৃত্য করতে লাগলো। দেবলোকে দুন্দুভি ধ্বনি এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। অযোধ্যায় নানা প্রকার উৎসব আরম্ভ হলো। জন্মের 11 দিন পরে ঋষি বশিষ্ঠ রাজকুমারদের নামকরণ করলেন। রাজকুমার সকলেই সুর লোকহিতের অত জ্ঞানবান ও গুণবান হয়ে উঠলেন। তেজস্বী পরাক্রমশালী রাম নির্মল শশাঙ্কের মতো সকলের প্রীতি লাভ করলেন। তিনি হস্তি, অশ্ব ও রথ চালনায়, পটু এবং ধনুর্বেদে ও পিতার শুশ্রূষায় অনুরক্ত হলেন। লক্ষণ বাল্যকাল থেকে সর্বদা রামের প্রিয় কার্য অনুষ্ঠান করতেন এবং রামের দ্বিতীয় প্রাণ তুল্য ছিলেন। ভরত শত্রুঘ্নের মধ্যেও সেই রকম স্নেহ সম্বন্ধ হলো। একদিন দশরথ পুরোহিত এবং মন্ত্রীদের সঙ্গে পুত্রগণের বিবাহ বিষয়ে আলোচনা করছিলেন। এমন সময় বিশ্বামিত্র রাজদর্শনে এলেন। দশরথ সসম্ভ্রমে প্রত্যুৎগমন করে বিশ্বামিত্রকে অর্ঘ্য নিবেদন করলেন। কুশল জিজ্ঞাসা এবং যথাবিধি শিষ্টাচারের মাধ্যমে দশরথকে বিশ্বামিত্র বললেন যে তার রাম এবং লক্ষণকে একটু প্রয়োজন আছে। আমরা পরের পর্বে দেখব রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন কিভাবে আস্তে আস্তে বিবাহ বন্ধনে যুক্ত হলেন
এবং তার আনুষঙ্গিক বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম লক্ষ্মণের প্রথম যে রাক্ষসবধ, সেটা আমরা এর পরের পর্বে আলোচনা করব। আজ এই পর্যন্ত। আপনাদের যদি এই এপিসোডটি, এই পর্বটি ভালো লাগে, এসডিএমটি আই ইন্ডোএসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখবেন, আপনারা বিষয়টা নিয়ে ভাববেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই এপিসোডের পর আপনারা স্বচ্ছন্দে করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের মতো করে তার উত্তর দেওয়ার। নমস্কার।